ছোটবেলার সেই পরিচিত গল্পটার কথা মনে আছে? হ্যাঁ, সেই পরিশ্রমী পিঁপড়ে আর অলস ঘাসফড়িং। ছোটবেলা থেকেই এই গল্পটা আমাদের একটা সোজা সাপটা নৈতিক শিক্ষা দিয়ে এসেছে। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু ব্যাপার নিয়ে কথা বলবো যা এই পুরো গল্পটার ধারণা একেবারে উল্টে দেবে। এই সাদা মাটা শিশুত সুপকথার আড়ালে মানব চরিত্র আর নৈতিকতার যে কি বিশাল আর জটিল এক বিতর্ক লুকিয়ে আছে, আজ আমরা সেটাই উদ্ঘাটন করব। চলুন শুরু করা যাক। তো আজ আমাদের আলোচনার বিষয়গুলো হলো, প্রথমে আমরা দেখব মূল উপকথাটি, এরপর পাল্টা উপকথার ঐতিহ্য, তারপর শিল্পীর সপক্ষে যুক্তি, এরপর মমের আধুনিক রূপ এবং সবশেষে নীতিকথার পুনর্মূল্যায়ন। চলুন প্রাচীন গ্রিস থেকে ১৯২০ দশকের ইংল্যান্ড পর্যন্ত একটা দারুণ ঐতিহাসিক যাত্রায় পাড়ি দিই। পর্ব ১। মূল উপকথা, কঠোর পরিশ্রম নাকি অনাহার। শুরুতেই সেই খুব চেনা আরামদায়ক গল্পটায় একটু ফিরে যাওয়া যাক, যা শুনে আমরা সবাই বড় হয়েছি। ঈশপের এই উপকথার মূল কাহিনীটা আমরা সবাই জানি, তাই না? খুবই সোজা আর পরিষ্কার। একদিকে আছে ভীষণ পরিশ্রমী একটা পিঁপড়ে, যে গ্রীষ্মের কড়া রোদেও মুখ বুজে কাজ করে যাচ্ছে শুধু শীতের জন্য খাবার জমানোর আশায়, আর অন্যদিকে একটা চরম উদাসীন বিন্দাস ঘাসফড়িং, যার সারাটা দিন কাটে নেচে গেয়ে আর ফুর্তি করে। ভবিষ্যতের কোনো চিন্তাই যেন তার নেই। আর তারপর যখন সত্যি সত্যি কনকনে শীত এসে হাজির হয়, তখন ঘটে সেই ক্লাইম্যাক্স। ক্ষুধার্ত ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে একটু খাবার চাইতে আসে। তখন পিঁপড়ে তাকে যে রূঢ় উত্তরটা দেয়, সেটাই গল্পের আসল পাঞ্চ লাইন। পিঁপড়ে বলে, তুমি সারা গ্রীষ্মকাল গান গেয়েছ, বেশ তো, এখন তুমি নাচতে পারো। ভাবুন তো, কোনো দয়া মায়া বা সহানুভূতি কিচ্ছু নেই। তবে মজার ব্যাপার হলো, কাজ আর বিনোদনের এই বিতর্ক কিন্তু আজকের নয়, মানব ইতিহাসের এক বিশাল সময় জুড়ে এই দ্বন্দ্ব চলে আসছে। প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ঈশপের মাধ্যমে এর শুরু। এরপর সপ্তদশ শতাব্দীতে ফরাসি লেখক লা ফন্তেন, ১৯২৪ সালে সোমারসেট মমের আধুনিক রূপ, এমনকি ১৯৩৪ সালের বিখ্যাত ওয়াল্ট ডিজনির কার্টুন পর্যন্ত এই একই গল্প যুগের পর যুগ ধরে বারবার নতুন রূপে আমাদের সামনে এসছে। এবার আসা যাক পর্ব ২-এ, পাল্টা উপকথার ঐতিহ্য, একজন লোভী মজুদ্দার। ইতিহাসের পাতা ঘাঁটলে আমরা এমন কিছু চমকপ্রদ তথ্য পাই যা আমাদের এতদিনের চেনা ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে। জানলে অবাক হবেন, প্রাচীনকালের দর্শকরাও কিন্তু পিঁপড়ের এই তথাকথিত মহত্ব বিনা বাক্যে মেনে নেয়নি। পেরি ইন্ডেক্স ১৬৬তে নথিভুক্ত একটি প্রাচীন পাল্টা উপকথা বা কাউন্টার ফ্যাবেল অনুযায়ী পিঁপড়েকে মোটেও কোনো সৎ বা পরিশ্রমী হিরো হিসেবে দেখানো হয়নি। বরং বলা হয়েছে সে ছিল এমন এক লোভী মানুষ যে রাতের বেলা প্রতিবেশীদের ফসল চুরি করত, আর তার এই স্বার্থপর আচরণে রেগে গিয়ে স্বয়ং দেবরা জিউস তাকে একটা পিঁপড়ে বানিয়ে দেন। কিন্তু রূপ বদলালেও কি স্বভাব বদলায়? এই প্রাচীন পাল্টা উপকথার মূল শিক্ষাটাই হল, নিজের বাহ্যিক রূপ পরিবর্তন করা সহজ, কিন্তু নৈতিক স্বভাব পরিবর্তন করা কঠিন। জিউস তাকে পিঁপড়ে বানানোর পরও সে এখনও সারাদিন অন্যের জিনিস নিজের গর্তে জমানোর কাজেই ব্যস্ত। এখন প্রশ্ন হল, যে পিঁপড়েকে আমরা সারা জীবন আদর্শ হিসেবে মেনে এসেছি, সে কি সত্যিই মহৎ, নাকি সে কেবলই একজন স্বার্থপর লোভী মজুদ্দার? আমাদের তৃতীয় পর্ব, শিল্পের সপক্ষে যুক্তি। উপযোগবাদের বিরোধিতায় সময়ের সাথে সাথে কিভাবে শিল্পীরা এই ঘাসফড়িংয়ের জীবনধারার পক্ষ নিতে শুরু করলেন, সেটাই আমরা এখানে দেখব। বহু শতাব্দী ধরেই কিন্তু অনেক লেখক আর শিল্পী অন্ধভাবে শুধু কাজ করে যাওয়ার এই ধারণার তীব্র বিরোধিতা করেছেন। ফরাসি কবি লা ফন্তেন সরাসরি বলেছেন যে পিঁপড়েটার মধ্যে বিন্দুমাত্র উদারতা ছিল না। আবার মধ্যযুগের লেখিকা মারি দ্য ফ্রান্স ঘাসফড়িংকে এমন একজন শিল্পী হিসেবে দেখেছেন যে তার শিল্পের মাধ্যমে সবার জীবনে আনন্দ নিয়ে আসে। এমনকি ১৯৬৩ সালে কবি জন সিয়ার্ডি তো রীতিমতো যুক্তি দিয়ে দেখিয়েছেন যে এই গল্পটা আসলে অন্ধের মতো গাধার খাটুনি খাটার চেয়ে শিল্প ও কবিতার পক্ষে এক জোরালো অবস্থান। ঘাসফড়িং হয়ে উঠেছে এই যান্ত্রিক পৃথিবীতে আনন্দ আর শিল্পের এক দারুণ প্রতীক। এবার আসি পর্ব ৪-এ, মমের আধুনিক রূপ, ১৯২৪ সালের পুনর্লিখন। চলুন দেখি ব্রিটিশ ঔপন্যাসিক সোমারসেট মম কিভাবে এই চেনা গল্পটাকে সম্পূর্ণ নতুন এক মাত্রা দিয়েছেন। সোমারসেট মম তার গল্পে কোনো পোকামাকড় রাখেননি। তিনি পিঁপড়ে আর ঘাসফড়িংকে ১৯২০ দশকের সমাজের দুই রক্তমাংসের মানুষে পরিণত করেন, জর্জ আর টম র্যামজে নামের দুই ভাই। আর এখানেই গল্পটা সাদাকালো গণ্ডি পেরিয়ে মানুষের মনস্তত্ত্বের এক জটিল ও ধূসর অঞ্চলে প্রবেশ করে। এই দুই ভাইয়ের চারিত্রিক পার্থক্যটা একদম আকাশ-পাতাল। জর্জ হল সেই আমাদের চেনা পিঁপড়ে, ভীষণ পরিশ্রমী, পাই পাই করে হিসেব রাখা মানুষ, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় সে অকালেই বুড়িয়ে গেছে। অন্যদিকে টম হল ঘাসফড়িং, পরিবারের চোখে সে ঘোরতর কলঙ্ক। সে চূড়ান্ত স্বার্থপর, কাজ করতে একদম নারাজ,
কিন্তু অসম্ভব আকর্ষণীয় আর তারুণ্যে ভরপুর। এই অদ্ভুত বৈপরীত্য থেকেই কিন্তু গল্পের আসল ট্র্যাজেডি আর কমেডি তৈরি হয়। টমের লাইফস্টাইল ছিল চরম বেপারোয়া। সে তার আকর্ষণীয় ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সবার কাছ থেকে শুধু টাকা ধার করত। এক পর্যায়ে সে রীতিমতো জালিয়াতি করে বসে এবং জর্জের কাছ থেকে আদালতের মীমাংসার বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। জর্জ শুধু নিজের আর পরিবারের মানসম্মান বাঁচাতেই টাকাটা দিয়ে দেয়, আর টম সেই টাকা নিয়ে সে সোজা মন্টে কার্লোতে পালিয়ে যায় জুয়া খেলতে। বেচারা জর্জকে দিনের পর দিন তার ভাইয়ের এই দায়িত্বহীনতার মাসুল গুনতে হয়। জর্জ কিন্তু মনে প্রাণে সেই ছোটবেলার পিঁপড়ে আর ঘাসফড়িংয়ের গল্পটা বিশ্বাস করত। তার দৃঢ় প্রত্যাশা ছিল যে যেহেতু সে সারা জীবন সততা আর কঠোর পরিশ্রমের সাথে কাজ করেছে, তাই 55 বছর বয়সে সে পর্যাপ্ত সঞ্চয় নিয়ে গ্রামের শান্তিতে অবসর নেবে। আর টম, যে কিনা সারা জীবন শুধু ফাঁকিবাজি আর পাপ করেছে, তাকে শেষ বয়সে এসে রাস্তায় রাস্তায় চরম দারিদ্র্যের মধ্যে ধুকে মরতে হবে। নৈতিকতার তো এটাই দাবি, তাই না? কিন্তু গল্পটা এখানেই একদম ভির্মি খাওয়ার মতো একটা মোড় নেয়। গল্পের শেষে এসে জর্জ কথককে চরম ক্ষোধের সাথে জানায় যে টম কোনো এক বয়স্কা ধনী মহিলাকে বিয়ে করেছিল। বিয়ের কিছুদিন পরই মহিলাটি মারা যায় এবং তার পুরো সম্পত্তি বিনা বাক্য ব্যয় টমের নামে লিখে দিয়ে যায়। কোনো কাজ না করে, জীবনে একদিনও মাথার ঘাম পায়ে না ফেলেই টম জীবনের দৌড়ে জিতে যায়। ভাবা যায়? এখানে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল সম্পত্তির পরিমাণটা 5 লক্ষ পাউন্ড। আজকের দিনেও এটা একটা বিশাল অঙ্ক, আর 1920 দশকে এর মূল্য ছিল স্রেফ অকল্পনীয়। শুধু নগদ টাকায় নয়, সাথে দুটো বিলাসবহুল বাড়ি আর একটা আস্ত ব্যক্তিগত ইয়ট। আমাদের ঘাসফড়িং টম শুধুমাত্র তার ভাগ্য আর ওই আকর্ষণীয় চেহারার জোরেই এই বিপুল ঐশ্বর্যের মালিক হয়ে গেল। চলে এলাম আমাদের শেষ পর্বে, নীতিকথার পুনর্মূল্যায়ন, চূড়ান্ত সংশ্লেষণ। সমারসেট মমের এই গল্পের আসল গভীরতাটাই এখানে লুকিয়ে আছে। ঈশপ আর মমের নীতিকথার এই চূড়ান্ত তুলনাটা করলে আমাদের পুরো কনসেপ্টটা একদম পরিষ্কার হয়ে যায়। ছোটবেলায় ঈশপের গল্প আমাদের শিখিয়েছিল কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই, আর অলসতা মানেই পতন। কিন্তু মম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক রূঢ় বাস্তব, জীবন সবসময় ন্যায্য নয়। অনেক সময় নিছক ভাগ্য, মানুষের ক্যারিশমা বা ব্যক্তিগত আকর্ষণ সারা জীবনের ঘাম ঝরানো পরিশ্রমকেও অনায়াসে হারিয়ে দিতে পারে। মজার ব্যাপার হলো, গল্পের শেষে কথক টমের এই অবিশ্বাস্য সৌভাগ্যের কথা শুনে কিছুতেই নিজের হাসি আটকে রাখতে পারেন না। এই হাসিটা কিন্তু আমাদের সবার সহজাত মনস্তত্ত্বের প্রকাশ। আমরা যতই নীতিবাক্য কপচাই না কেন, দিন শেষে একজন একঘেয়ে নিরস মানুষের চেয়ে একজন প্রাণবন্ত, আকর্ষণীয় মানুষের প্রতি আমাদের বেশি দুর্বলতা থাকে। চরম নৈতিকতা যে সবসময় জীবনের আনন্দ বা সুখের গ্যারান্টি দেয় না, কথকের এই হাসি সেটাই প্রমাণ করে। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ শেষে আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়। আমরা মুখে যতই বলি না কেন পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি, কিন্তু বাস্তবে আমাদের সমাজ কি সত্যিই সেই নীরবে কাজ করে যাওয়া একঘেয়ে পিঁপড়েকে পুরস্কৃত করে, নাকি সব আলো, সব মনোযোগ আর সব সাফল্য অনায়াসেই কেড়ে নেয় সেই আকর্ষণীয় ক্যারিসম্যাটিক ঘাসফড়িং? জীবন, সাফল্য আর নৈতিকতা নিয়ে এই প্রশ্নটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম।